কাজী আনোয়ার হোসেনের কথা বলছেন। আমরা একই পাড়াতে থাকতাম। তার ডাক নাম ছিল নবাব। ভালো ক্রিকেট খেলতেন, ভালো লিখতেও পারতেন। তবে আমাদের পথ ভিন্ন হয়ে যায়। তিনি রোমাঞ্চকর এবং ডিটেকটিভ উপন্যাসে মনোনিবেশ করেন। তার সঙ্গে কিন্তু 1952 পরে আর আমার দেখা হয়নি। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তিনি খুবই মুখচোরা লোক ছিলেন এবং সাধারণত তিনি উপস্থিত হতেন না মানুষের সামনে। কিন্তু তিনি এটা জানেন না, আমি যখন জেলখানা ছিলাম তখন আমি লাইব্রেরিতে গিয়েছিলাম। অনেক লাইব্রেরিতে জেলখানা থাকে, অনেক জেলখানাতে লাইব্রেরি থাকে। আমি গিয়েছিলাম, সেখানে দেখলাম দুজন লোকের লেখাই সবচেয়ে বেশি আছে ওখানে। এক হলো মাসুদ রানা, কাজী হোসেন, যে তার প্রকাশক ছিলেন এবং লেখকও ছিলেন হয়তো। তাকে আমি স্মরণ করছি, কারণটা একটু পরে বলছি। 2 নম্বর হলেন হুমায়ুন আহমেদ, তার লেখা সর্বত্র সব জেলখানাতে আছে। এই দুজন লোক কিন্তু আমাদের দেশে দুই ভিন্ন ধারা লিখলেও যেটা ঐতিহ্য প্রকাশক নাইম সঠিকভাবেই চিহ্নিত করেছেন যে তারা মানুষের পড়াশোনার অভ্যাস এখানে চালু করেছেন, অব্যাহত রেখে গেছেন মৃত্যুর পরেও। আমরা তাদের কাছে অশেষ কৃতজ্ঞ। এবং তারপরে এসে গেছে মনে করুন জায়জাদিনের মারফতে। জায়জাদিন করতে গিয়ে আমি খেয়াল করি যে আমরা আসলে সবাই এলিটিস্ট। অর্থাৎ আমি লিখি প্রথম আলোর জন্য, প্রথম আলো লিখে আমার জন্য, যুগান্তর লেখে সমকালের জন্য, সমকাল লেখে যুগান্তরের জন্য। এই ছিল কিন্তু অবস্থা, এখনও অনেকটা তাই। কিন্তু জায়জাদিনের প্রথম সংখ্যাতে আমি ঘোষণা দিই, আমরা মফস্বল কেন্দ্রিক হতে চাই, ঢাকা কেন্দ্রিক নয়। মফস্বল থেকে আপনার লেখা পাঠান এবং বিশেষত মেয়েদের কাছ থেকে আমরা লেখা আহ্বান করি। এটা খুব দরকারি। আপনি ভেবে দেখুন, এদেশে আপনার অধিকাংশ সময় জুড়ে কিন্তু নারী ক্ষমতার শীর্ষে, সেটা খালেদা জিয়াই হোক, শেখ হাসিনাই হোক। কিন্তু কলাম লেখক মহিলা বলতে তসলিমা নাসরিন এবং কনক চাপা ছাড়া আমি আর দেখিনি। তসলিমা নাসরিন কবিতা লিখতেন, আমারই অনুরোধে তিনি কলাম লেখা শুরু করলেন। মজার কথা, তিনি জিজ্ঞাসা করেছেন আমার কলমের নাম কী হবে। আমি বললাম, তুমি তো একটা নষ্ট মেয়ে, তোমার কলমের নাম হবে নষ্ট কলাম। সেইভাবেই কিন্তু সে জায়জাদিনে লেখা শুরু করলো, খুবই জনপ্রিয় ছিল। কিন্তু সে চলে গেল নারীর ক্ষমতায়নের চেয়ে বেশি চলে গেল ইসলাম ধর্ম বিদ্বেষী সে লেখা শুরু করলো। এতে তার বিপদ হবে আমি জানতাম এবং তাকে বারবার অনুরোধ করেছিলাম, যার ধর্ম তার ধর্ম, সেটাই তাকে পালন করতে দাও। আমার এবার এসে গ্রাফিতিতে করতে ভালো লেগেছে, ধর্ম যার, ধর্ম তার, দেশটা সবার, এরকম একটা স্লোগান আমি দেখেছি। সেটাই হওয়া উচিত। এই দেশ বাংলাদেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার। যাই হোক, তসলিমা সেটা বুঝতে পারেনি এবং শেষ পর্যন্ত কিন্তু আমার লেখার জন্য বা আমার পত্রিকা লেখার জন্য তার এখান থেকে চলে যেতে হয়নি। হয়েছিল কেন? কলকাতা স্টেটসম্যান পত্রিকায় তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে ছিল তিনি কোরআন শরীফ উল্টো করে পড়ছেন, টি-শার্ট পরা ছিল, সিগারেট খাচ্ছিলেন, এইরকম। সেদিনই আমি বুঝছিলাম তার বিপদ হবে, তাকে পালাতে হয়েছিল। এবং মজার কথা এই যে সে আমার কাছেই আশ্রয় চেয়েছিল। আমি থেকে থাকতেও বলছিলাম যে আমার যা হয় হবে, আমি তোমাকে রক্ষা করব, তুমি চলে এসো আমার বাড়িতে। সে অন্যখানে শেষ পর্যন্ত চলে গিয়েছিল এবং আমি খুবই শঙ্কিত ছিলাম যেহেতু তার সঙ্গে বিভিন্ন সম্পাদকের বিভিন্ন সময়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেহেতু আমার নাম কখন না লিখে দেয়। আমি আতঙ্কিত ছিলাম যে হচ্ছে খণ্ডিত এগুলো বের করা শুরু করলো। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমার বিষয়ে কিছুই লেখেননি। আমি আশ্বস্ত হয়েছি যে আমার সঙ্গে তার সম্পর্ক কেটে যাবে না, সম্পর্ক এখন আছে। ধন্যবাদ তসলিমা নাসরিন, ধন্যবাদ হুমায়ুন আহমেদ। আপনি অশেষ বড় কাজ করে গেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু আপোষ করেননি। এটা হয়তো আপনারা অনেকে জানেন না। তার ক্যান্সার রোগ হয়েছিল, তিনি মৃত্যুর 15 দিন আগে ঢাকা এসেছিলেন সব কিছু
তার ব্যবস্থা এখানে করে দিতে, যাতে তার মৃত্যুর পরে সম্পত্তির বিষয় নিয়ে গোলমাল না হয়। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বললে কি হয়। তিনি বলছিলেন আকাশের থুতু ছুঁড়ে যেমন নিজের গায়ে এসে পড়ে সেরকমই হয়। এবং তাকে বলা হয়েছিল তার দেয়াল বইটি, তার শেষ বই, সেখানে যেন তিনি কিছু পরিবর্তন করেন, তাহলে আওয়ামী লীগ সরকার তাকে 9 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা ক্যান্সার রোগের জন্য দেবে, চিকিৎসার জন্য। তিনি সেটা প্রত্যাখ্যান করেন। তিনি কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কারোর সঙ্গে আপোষ করেননি। তিনি অত্যন্ত একক একটি ব্যক্তি ছিলেন, লোকজনের সঙ্গে কম মেলামেশা করতেন, লিখতেন এবং মানুষকে পড়তে শিখিয়ে গেছেন। আমরা এই দুজনের কথা আজকে স্মরণ করতে চাই এবং ভবিষ্যতের কথা আমি বলতে চাই। আমি ঐতিহ্যকে ভার দিয়েছি, তিনি যেন জায়জাদিন থেকে ভালো ভালো লেখাগুলো বের করেন সংকলন হিসেবে। তিনি একটা কথা বলেন যে জায়জাদিন আসলে একটা ইতিহাস, বাংলাদেশের ইতিহাসের একটা পর্ব। এটা সবগুলো সংখ্যায় তিনি কিন্তু বের করবেন, একটা খণ্ড রবীন্দ্র রচনা বলি বা শরৎ রচনা বলি, যেরকম আছে সেরকমভাবে তিনি করবেন ভবিষ্যতে। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি যেন সেটা করেন। আসলে চাই, আমি কিন্তু ভাবিনি যে জায়জাদিন এরকম হবে অথবা ভালোবাসার দিন এরকম হবে। আমি নিজের খেয়াল খুশির মতো কাজ করে গিয়েছি, জনপ্রিয়তার জন্য বা কোনো পদের জন্য বা কোনো পদকের জন্য আমি কিন্তু লিখিনি। আমাকে পদক অফারও করেছিলেন খালেদা জিয়া বারবার, কিন্তু আমি কিছুতেই নেইনি। যাই হোক, আমি পদকের একটা প্রশ্ন তালের রহমান তুলেছেন, সেটারই জের ধরে আমি আরেকটা বলতে চাই, এটা একটা পদক হলে তো হবে না, স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা দুজনকে দিতে হবে, তাই না? সেটা আপনার মনে রাখতে হবে। তাই নাহলে বাড়ি থেকে তো গৃহবিবাদ শুরু হয়ে যাবে। বউ তো বলবে তুমি কেন পেলে, বা স্বামী বলবে তুমি কেন পেলে। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, পদক যদি যখন চালু হবে এক জোড়া করতে হবে, সেটাও কিন্তু অন্যরকম আর ব্যাপার হবে। এটা আশা করি যারা পদক প্রবর্তন করছেন তারা এটা মনে রাখবেন। আর সেরাটনে যখন হবে, তখন যদি আমি বেঁচে থাকি, আমাকে যেন তখন ডাকা হয়। ওনার কাছে আমি চাকরির অ্যাপ্লাই করেছি, উনি আমাকে দেবেন বলেছেন প্রয়োজনে। আমি যখন হোটেলের ম্যানেজার ছিলাম, আমাকে সব, এবং আমি খুব ইন্টারকন্টিনেন্টালের সবচেয়ে খারাপ অবস্থায় আমি ছিলাম। যখন আমি আসি তখন হোটেল কিন্তু খুব খারাপ একটা জিনিস ছিল, মদ, নারী, জুয়া, এইসব মানে হোটেল যে একটা ভদ্রলোকের জায়গা হতে পারে, একটা সাংস্কৃতিক কেন্দ্র হতে পারে, এটা কিন্তু তাদের ধারণা ছিল না। আমি তখন ইন্টারকন্টিনেন্টাল ছিল প্যান আমেরিকানের অধীনে, আমার সঙ্গে আমেরিকানদের সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনও আছে। আমি তাদের বোঝাতে পেরেছিলাম হোটেলটা হতে হবে একটা সাংস্কৃতিক কেন্দ্র, যেটা আজকে শেরাটন করছে, খুব চমৎকার জিনিস করছে। আমার ভালোবাসার দিন বলে নয়, উনি ঠিকই ধরতে পেরেছেন। সাংস্কৃতিক কেন্দ্র হলে লোকে এসে যদি এক কাপ চাও খায়, তাও তো কিছু আয় হলো হোটেলে। এটা ব্যবসায়িক দিকও আছে। ভালোবাসার দিন হতো না যদি না ব্যবসায়িক দিকে ওটা একটা সফলতা অর্জন করত। আজকে কাগজে পড়লাম ঝিনাইদহে বলে 3 কোটি টাকার গোলাপ ফুল বিক্রি হয়েছে। এর আগে আমি খবরে পড়েছিলাম 12 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে যশোর, খুলনাতে। এই যে ফুলের চাষ করে যে পয়সা পাওয়া যায়, এটাও কিন্তু এদেশের মানুষ জানত না। আমাকে সেই জন্য শাহবাগের লোকে গেলেই ধন্যবাদ দেয় যে আমরা জানতাম ডাল চাল এগুলো করে আয় করা যায়, কিন্তু ফুল চাষ করে যে এত আয় করা যায় আমরা জানতাম না। আপনারা ফুলের দিকে মনোযোগী হবেন, সেটাও কিন্তু তার কারণেই হতে হয়েছে। কারণ আমি যখন তাকে প্রথম দেখলাম এবং বুঝলাম তাকে ফুল দিতেই হবে আমি ফুল চেয়ে পাঠিয়েছিলাম, কোথাও ফুল পাই না, ঢাকা ইউনিভার্সিটিতে ফুল গাছ বলতো মালিরা, ওরা আমাকে ফুল দিল। ওই ফুলের কিন্তু গোড়া কাটা ছিল, তোড়া দিল। তোড়া দেওয়ার মুশকিল হচ্ছে যে হাতে ধরে থাকতে হয়, কোথাও তো আপনি ফুলদানিতে রাখতে পারবেন। তখন তাদের বোঝালাম দেখো কখনো তোড়া করবে না, যত লম্বা হোক ভালো, যে যার মতো কেটে তার ফুলদানিতে রাখবে। এটাও কিন্তু তাদের আমি বুঝিয়েছি। সেই থেকে কিন্তু ফুলের তোড়ার বদলে আজকে দেখবেন লম্বা লম্বা সব ফুল আসে, এখানে অবশ্যই ছোটো ছোটো ফুল রাখা হচ্ছে। যাই হোক, এটা আমি জনাব হুসেন মোহাম্মদ এরশাদকে, যিনি আমার উপর অনেক অত্যাচার করেছেন, আমাকে বাইরে থাকতে হয়েছে, মা বাবার মৃত্যুর সময় আমি থাকতে পারিনি, তারপরেও তাকে ধন্যবাদ জানাই। তিনি কিন্তু
ফুলকে অনেক প্রাধান্য দিয়েছিলেন আমাদের জীবনে। ফুলের তিনি কিন্তু অনেক পূজারী ছিলেন। তিনি 18টা প্রেম একসঙ্গে করেছিলেন বলে আমি শুনেছি এবং জেনেওছি। কেননা যারা প্রেম করতো তার সঙ্গে, তারা তো স্বামীকে বলতে পারে না, ছেলেকে বলতে পারে না যে আমি দেশের রাষ্ট্রপতির সঙ্গে প্রেম করছি, তাদের সঙ্গে সঙ্গী নিয়েছি, বলতে পারে? পারে না। কিন্তু আমাকে বলতো, আমাকে নামও বলতো না। একটা ঘটনার কথা বলে দিচ্ছি। আমি একদিন চ্যালেঞ্জ করলাম এক মহিলাকে, আজও তার সঙ্গে আর কথা হয়নি, যে আপনি যে এরশাদ সাহেবের সঙ্গে আপনার যে ঘনিষ্ঠতা আছে, সান্নিধ্য হচ্ছে, প্রমাণ কী? তো বলে আপনি কী প্রমাণ চান? তাই আমি বললাম টেলিফোনে, তখন তো মোবাইল ছিল না। তো বললে কী প্রমাণ চান? সেটা হচ্ছে এই, আমি বলছি ঠিক আছে, এরশাদ আজকে তো মুহিত সাহেব তার বাজেট পেশ করবেন, এরশাদ সাহেব সেখানে থাকবেন আমি জানি। আপনি আমাকে প্রমাণ দেবেন যে এরশাদ সাহেব যেখানে আছে কী কাপড় জামা পরে আসবে, সেটা আমাকে বলেন। তখন বললো আপনি বলেন যে আপনি কোন? এরশাদ সাহেব দিনে 4 বার কাপড় বদলাতেন, তিনি 4 রকমের সাফারি পরতেন। তিনি খুব শৌখিন ছিলেন, ফেরদৌস ট্রেডার্স থেকেও বানাতেন, আবার ব্যাংককে যিনি স্টেশন ম্যানেজার ছিলেন তার চাকরিটা ওখানে স্থায়ী করার জন্য সে প্রতি সপ্তাহে কিন্তু এরশাদ সাহেবের সাফারি স্যুট দিয়ে পাঠাতেন। তাই আমি বললাম যে ঠিক আছে, আপনি বলুন ইয়ে কী। তখন দেখলাম যে মুহিতে যখন বক্তৃতা চলছে, তখন এরশাদ সাহেব হঠাৎ একজন তার মিলিটারি এডিসিতে কানে কানে এরশাদ সাহেব কী জন্য বললো। এরশাদ সাহেব তখন শ্রোতাদের গ্যালারিতে আছেন। এরশাদ সাহেব গম্ভীরভাবে উঠে চলে গেলেন। আমি বললাম তুমি মহাশয়তান, তুমি এখন বাজেট ছেড়ে তুমি যাচ্ছ প্রেমালাপ করতে। আমি চুপচাপ আবার আমি অন্য গ্যালারি থেকে দেখছি। এরশাদ সাহেব চলে গেলেন, আবার গম্ভীর মুখে কিছুক্ষণ পরে এসে বসলেন। সেই দিন সন্ধ্যাবেলায় আমার বাড়িতে টেলিফোন আসলো, আপনি খেয়াল করেছেন যে আপনি বলার সঙ্গে আপনার চ্যালেঞ্জ গ্রহণ করে আমি ওটা করেছিলাম, এবং আপনি এটাও চ্যালেঞ্জ দিয়েছিলেন যে কোন রঙের স্যুট পরে আসতে হবে। আমি যে রঙের বলেছিলাম নীল রঙের, ঠিক সেই রঙের পরে তিনি গিয়েছিলেন, তাই না? হ্যাঁ তাই। সুতরাং আপনি সত্যি এরশাদ সাহেবের সান্নিধ্য রাখেন, আমি খুশি হলাম জেনে। আপনি ভালো থাকেন। তো প্রেম জিনিসটা, ভালোবাসা জিনিসটা বৈধ অবৈধ, পরকীয়া সক্রিয়, সব কিছুই কিন্তু আমাদের জীবনে আছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। যারা পরকীয়া প্রেম করেন না তারাও হয়তো মনে মনে ভাবেন, আহা যদি একটা পরকীয়া প্রেম করতে পারতাম। আমি একমাত্র গান পেয়েছি যেটা শিবাজি চট্টোপাধ্যায় গিয়েছেন, তুমি অপরের আমি জানতাম তবু তোমাকে ভালোবাসতাম, আমার ফেরার উপায় নেই। এইটাই হচ্ছে কথা। কারো ফেরার উপায় থাকে না যদি এরকম একটা প্রেমে পড়ে যায়। এটাও এক ধরনের প্রেম। তারপরেও আমি বলবো যে শাশ্বত প্রেম সেটাই প্রেম, যে সত্যকার প্রেম, যেটা আজীবন টিকে থাকে, যেটা ধরুন আমার আর ওর মধ্যে আছে। আচ্ছা, আমি আমার বাড়ির সামনে এই যে দেয়াল দেখুন আছে গ্রাফিটি, এটাও কিন্তু আমি প্রচলন করেছিলাম। আমার বাড়ি ফ্রন্টেজটা অনেক বড়, 80 ফিট প্রায়। সেখানে দেয়াল যেটা আছে সেখানে আমি ধরুন খালি দেয়াল কেন পড়ে থাকবে। আর্ট কলেজের ছেলেমেয়েদেরকে বললাম তোমরা এখানে কিছু লেখো, আমি সমস্ত বাণীগুলো দিলাম। তার মধ্যে 2টো বাণী আছে। একটা ছিল ডেভিড ফ্রস্ট, টেলিভিশনের উপস্থাপক, খুব নাম করে আপনারা জানেন। সে বলেছিল ভালোবাসাই হচ্ছে সেটা যখন একটা সন্তান তার মেয়ের মা, রুগ্ন মায়ের পাশে বা অসুস্থ মায়ের পাশে সারা রাত জেগে সেবা করে, ওষুধ খাওয়ায়, সেটাই হচ্ছে ভালোবাসা। আর আরেকটা ছিল আমার আরেক গেটে লেখা ছিল, চার্লস বুকস্কি, পোলিশ আমেরিকান লেখক এবং কবি, তিনি লিখেছিলেন যদি তোমার প্রকৃত বন্ধু কেউ কখন জানতে চাও তাহলে একবার জেলে যাও। আমি জানতাম না যে আমাকে জেলে যেতে হবে এবং প্রকৃত বন্ধুকে আমাকে খুঁজে বের করতে হবে। সেটাও আমার জীবনে সত্যি হয়েছিল। কিন্তু এর মাঝখানে আরও কিছু ছিল। রাজা গেবর, তিনি একজন বিখ্যাত অভিনেত্রী, তিনি লিখেছিলেন, বলেছিলেন প্রেম, ভালোবাসা আর ধোঁয়া কখনোই ঢাকা রাখা যায় না। এটাও সত্য। কিন্তু সবার উপরে যেটা সত্য সেটার কথা এখন বলছি। আমি একদিন দেখছিলাম একটা বৃদ্ধ মানুষ, আমার চেয়ে তো বয়স অনেক কম হবে, হয়তো 10-12 বছর তখন কম হবে, কিন্তু আমার চেয়ে তো অনেক বুড়িয়ে গেছে, দাঁত ফোকলা হয়ে গেছে। কেন সে লুঙ্গি আর গেঞ্জি পরে মাথায় টুকরি নিয়ে শিশি বোতল তখনকার দিকে ছিল না, ওগুলো বিক্রি করছিল, বাড়ি থেকে কিনে কিনে নিয়ে গিয়ে ওগুলো বিক্রি করে। সে ঝুড়িতে থামিয়ে সবগুলো লেখা পড়লো। বুঝলাম এই অকাল বৃদ্ধ লোকটি কিন্তু শিক্ষিত লোক, পড়তে পারে। সে পড়লো,
অনেকক্ষণ পরে সে আবার হাঁটা শুরু করলো ঝুড়ি মাথা তুলে। আমি তখন ছুটে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, ভাই সাহেব আপনি যে এতগুলো লেখা পড়লেন কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে? সে তখন আমাকে বললো, একটু ফোকলা হাসি দিয়ে বলল, ওই যে ওই 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 ওইটা আমাকে দেখালো। আবার সে বললো না, আমি দেখলাম এটা মান্নাদের গান আছে, এটা আপনারা সবাই জানেন, দ্বীপ ছিল শিখা ছিল, সেখানে আছে না, যদি কাগজে ছিল নাম, যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, যদি পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে। কিন্তু যে লাইন দুটো আমাকে দেখালো লেখা ছিল সেটা হচ্ছে প্রতিটি মানুষের ভালোবাসে, সবারই জীবনে প্রেম আসে, তাই না? এরকম এই লাইনটা, যে সবার জীবনে প্রেম আসে। তারও এই বৃদ্ধ একজন রাস্তার সেই ফেরিওয়ালা, তারও জীবনে প্রেম এসেছিল। সে হয়তো বাল্যকালে কোনো কিশোরীকে ভালোবেসেছিল, অথবা পরিণত বয়সে কাউকে ভালোবেসেছিল, কিন্তু প্রকাশ করতে পারেনি। ভালোবাসা কিন্তু প্রকাশ করা উচিত, আর তারই জন্য আমি শেষ পর্যন্ত ভালোবাসার দিন এখানে প্রকাশ করার চেষ্টা করেছি। এবং আমি পারতাম না যদি আমার সঙ্গে আমার সহযোগী সজীব বোনার্সেস, ওখানে মাহমুদুজ্জামান আর ওখানে হাসান রহমান আছেন, এবং মাকসুদুর রহমান যিনি প্রতিবারই কভার রেখেছেন সেটা তিনি করেছেন। সেইভাবে কিন্তু ভালোবাসার প্রচলন শুরু হয়েছে। এটা আমি নিজের খেয়াল খুশি মতো করেছি, কিন্তু এত বড় রূপ যে নেবে, আজকে এত উঁচুতে দাঁড়িয়ে মুক্ত আকাশে যে বলতে পারছি, এটা তো আমার ধারণা ছিল, কল্পনা ছিল। আমি আশা করি পরবর্তী প্রজন্ম এটাকে আরও এগিয়ে নিয়ে যাবে, এই আশা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। না, যারা স্টেশন কমিউনিকেশনকে স্টেশন কমিউনিকেশন, এখন বয়স আমার 90 হয়েছে, এটা সার্টিফিকেট, এটা রিয়ালে সার্টিফিকেট শুধু 88। আমি সার্টিফিকেট বলি না, আমি যেটা সত্যি সেটাই বলি। আমার সার্টিফিকেট দেখে দিচ্ছিল আমার চাচা, কারণ সেই সময় সবাই কিন্তু বয়স 2 বছর কম রাখতো, গভর্নমেন্ট চাকরি এবং পেনশনটা যেন বেশি দিন পাওয়া যায় সেই জন্য। কিন্তু আমি এখন আমার সবসময় আমার সত্যিকার জন্ম তারিখ বলি, এবং অনেক ভুলে যাই না। তো ওনার নামটা এবং প্রতিষ্ঠানের নামটা ভুলে গিয়েছিলাম, আমি দুঃখিত ওনাদের জন্য। এবং আপনারা যারা কাজটা করেছেন, এত বড় আয়োজন করছেন, এর পেছনে পয়সা লাগে, কষ্ট লাগে, সময় লাগে, এগুলো যে করেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ।